আজকের গল্প প্রতিবিম্ব। তিয়া, এই তিয়া, কোথায় গেলে তুমি? এটা নতুন জায়গা, কত করে বারণ করেছি আমাকে না বলে কোথাও যাবে না। তুমি আমার একটা কথাও শোনো না। দুপুরে ভাত ঘুম থেকে উঠে বিছানায় মেয়ে তিয়াকে ওর পাশে দেখতে না পেয়ে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে বলে ওর মা রঞ্জা। মাস 2 হলো এই বাড়িটায় ভাড়া এসেছে ওরা। রঞ্জার স্বামী গৌরবের বদলির চাকরি। আগে ওরা শিলিগুড়িতে থাকতো। কলকাতায় আসার পর ওর মাধ্যমে খোঁজ নিয়ে নরেন্দ্রপুরের একটু ভেতরের দিকে এই বাড়িটা পেয়েছে ওরা। গৌরবের বাইক আছে, তাই যাতায়াতের কোনো অসুবিধা হয় না। এমনিতে ট্রেন, বাস, অটো তো হামেশাই পাওয়া যায়। বছর 3 ছোট্ট তিয়াকেও কাছাকাছি একটা প্লে স্কুলে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে ঠিকঠাকই চলছিল সব। রঞ্জারা থাকে দোতলায়। শহরের উপকণ্ঠে বেশ ছিমছাম পরিবেশ। নাগরিক মহাসভ্যতার আঁচ এখনো সেভাবে পড়েনি এই বাড়িটাই। 2 প্রবীণ সদস্য রথিনবাবু আর ওনার স্ত্রী সুমিত্রা দেবী দুজন মিলে সবুজে সবুজে ভরিয়ে রেখেছেন চারপাশটা। বাড়ির পিছন দিকে বাগানের সারি সারি নানান রকমের রকমারি ফুল গাছ। আমের চারার পাশাপাশি বনসাই, ক্যাকটাসও শোভা পায়। আর যেটা সব থেকে বেশি নজর টানে সেটা একটা সুবিশাল কৃষ্ণচূড়া গাছ। সবুজ পাতার মাঝে মাঝে থোকা থোকা লাল ফুল কেমন একটা ঝিম ধরিয়ে দেয় অলস দুপুরে বা মন কেমনের বিকেলে। বাড়িতে যদিও কোনো ছোট বাচ্চা নেই, তবুও গাছটার ডালে ঝোলে একটি সুন্দর দোলনা। বাড়িটা প্রথমে দেখতে এসে দোলনাটা চোখে পড়েছিল রঞ্জার, কিন্তু এ কথা সে কথায় আর জিজ্ঞাসা করা হয়নি। এমনিতেও সুমিত্রা মাসিমা আর রথিন মেসোমশাই ওদেরকে কাছে পেয়ে ভীষণ খুশি। আর হবে নাই বা কেন, ওনাদের একমাত্র ছেলে আর বৌমা বেশ কয়েক বছর আগেই এই বাড়ির পাট চুকিয়ে সুদূর মার্কিন মুলুকে পাড়ি দিয়েছে। সেভাবে মা বাবার কোনো খোঁজ খবর রাখে না তারা। তবে ওরা 3 জন এই বাড়িতে আসার পর রথিনবাবু আর সুমিত্রা দেবী কোনোদিন ভাড়াটিয়ার চোখে ওদের দেখেননি। বিশেষ করে তিয়াকে দেখে ওনারা যেন স্বর্গের চাঁদ হাতে পেয়েছেন। মাঝে মাঝেই চকোলেট থেকে শুরু করে এটা ওটা নিয়ে আসেন। এই তো সেদিন তিয়াকে একটা ভীষণ দামি বারবি পুতুলের সেট উপহার দিলেন। যদিও গৌরব আর রঞ্জা মিলে অনেক বারণ করে, তবে ওদের কথা শুনলে তো ধমক দিয়ে সাথে সাথেই বলে ওঠেন, থামো তো বাপু তোমরা, আমাদের তিয়া নাতনিকে আমরা কি দেব সেই নিয়ে নাক গলাতে এসো না। ওনাদের মুখের উপরে বিশেষ কিছু বলতে পারে না ওরা। ছোট্ট তিয়ারও বেশ মজা নতুন দাদু দিদানকে কাছে পেয়ে। আদর, খুনসুটি, আবদার, দুষ্টুমি চলতেই থাকে অবিরত। তবে কি আজ এখন ওনাদের ঘরেই গেল তিয়া? কিন্তু রঞ্জা যতদূর জানে ওনারা তো আজ বাড়ি নেই। কোনো এক বিশেষ কারণে বেলুর মঠে গেছেন ওনারা। একেবারে সন্ধ্যারতেই দেখে ফিরবেন। তবে কি কোনো কারণে দুপুরবেলা হতে হতেই ফিরে এসেছেন ওনারা? আর তিয়াও দাদু দিদানের গলা শুনেই ওখানেই চলে গেছে? না, এখানে দাঁড়িয়ে ভেবে কিছু সমাধান হবে না। নিচে গিয়েই দেখতে হবে গোটা ব্যাপারটা। এমনিতে পাঁচিলের গেটে একজন দারোয়ান রামদয়াল সব সময় পাহারায় থাকে, তাই বাড়ির বাইরে বেরোবার কোনো সুযোগ নেই। আশেপাশেই কোথাও লুকিয়ে আছে হয়তো। ঝটপট ভাবনার জগৎ থেকে ফিরে নিচে নামে রঞ্জা। ওনাদের কর্মসহায়িকা বকুল জানায় মাসিমারা এখনো ফেরেনি বা তিয়াও ওখানে যায়নি। তবে কি বাগানে চলে গেল মেয়েটা? এখনো পর্যন্ত একা একা তো কখনো আসেনি এখানেও। সব সময় কেউ না কেউ সাথে থেকেছে ওর। আজ কাউকে না পেয়ে একাই বোধহয় চলে এসেছে দুষ্টুটা। পায়ে পায়ে এগিয়ে গিয়ে রঞ্জা দেখে যা ভেবেছে ঠিক তাই। বাগানেই দাঁড়িয়ে আছে তিয়া। কৃষ্ণচূড়া ফুল গাছটার নিচে উইপোকার যে উঁচু ঢিবিটা আছে সেখানে দাঁড়িয়ে হাত পা নেড়ে এক মনে কার সাথে কথা বলছে। চুপি চুপি রঞ্জা গিয়ে আলতো করে ওর পিঠে হাত রাখে। কিরে তিয়া, ঘরে যাবি না? দুধ খেতে হবে তো। কে তিয়া? আমি তো হিয়া। এই বলে খিলখিল করে হেসে দোলনায় উঠে বসে ও। চমকে ওঠে রঞ্জা। নিজের মেয়েকে চিনতে এত ভুল হবে ওর? নিশ্চয় তিয়া মায়ের সাথে মজা করার জন্য এসব করছে। সবটাই বিকেলে দুধ না খাবার বায়নাক্কা। অমনি শাড়ির আঁচলটা কোমরে গুজে রঞ্জা গিয়ে দোলনার রডটা চেপে ধরে বলে,
তবে রে দুষ্টু মেয়ে, মায়ের সাথে ফাজলামি হচ্ছে। আজ তোকে কোলে চাপিয়ে ঘরে নিয়ে যাব। ও মা, আমাকে ধরবে কি? ভালো করে তাকিয়ে দেখো, আমি তো এখানে। আর তুমি ওখানে দাঁড়িয়ে যার সাথে কথা বলছো সে আমার বন্ধু হিয়া, আমি নই। রঞ্জা দেখে অদূরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ছোট্ট তিয়া। মতিভ্রম হলো নাকি তবে ওর? নাকি জেগে জেগে দিবা স্বপ্ন দেখছে? অমনি এক ছুটে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায় রঞ্জা। চুমুতে চুমুতে ভরিয়ে দিতে থাকে মেয়েকে আর বলে, কে তোমার বন্ধু তিয়া? মায়ের সাথে লুকোচুরি খেলতে ইচ্ছে করছে বুঝি তোমার? এই বাড়িতে আমার নতুন বন্ধু হিয়া, ও এখানেই আছে। কেন, তুমি ওকে দেখতে পাচ্ছ না মা? ওই তো দেখো, আমার ডোনাল্ড ডাক চেয়ারে চেপে বসেছে ও এখন, তিয়া বলে। ওর কথায় আর তেমন পাত্তা দেয় না রঞ্জা। বাচ্চারা অনেক সময় অন্য জগতে থাকে, কখন কি বলে ওরাই জানে। শুধু রান্নাঘরে দুধ গরম করতে যায়। একটু পর দুধ নিয়ে ঘরে ঢুকতেই রঞ্জার কানে আসে, শোন, কাল বিকেল 5টায় দেখা হচ্ছে, এখন তুই লুকিয়ে পড়, মা দুধ নিয়ে আসছে। তোকে যা বললাম মনে থাকে যেন। টাটা বন্ধু। ক্রমশ এবার অন্য ভয় চেপে ধরে রঞ্জাকে। একটানা কার সাথে কথা বলছে তিয়া? দুধের গ্লাসটা হাতেই রয়ে যায় ওর। একটু পর শাড়ির আঁচলে টান পড়ে। ও তাকিয়ে দেখে কোকড়ানো এলোমেলো চুলগুলো নাড়িয়ে মিষ্টি হেসে তিয়া বলছে, ও মা, কি ভাবছো? দেখো দুধটা কেমন সুন্দর ভ্যানিশ হয়ে গেল। আমি কিন্তু একটুও বায়না করিনি, আজ গুডগার্ল হয়ে গেছি। যে মেয়ে দুধ খাওয়া নিয়ে সারা বাড়ি মাথায় করে তোলে, সে আজ চোখের নিমেষে এক গ্লাস এইভাবে শেষ করে দিল। আশ্চর্য কাণ্ড তো। গৌরব এমনিতেও ওর কাজ নিয়ে খুব ব্যস্ত। এসব কথা বললে হয়তো আজগুবি বলে উড়িয়ে দেবে, তাই বেশ চুপচাপ হয়ে যায় রঞ্জা। কদিন ধরে তিয়ার হাবভাব লক্ষ্য করতে থাকে। বিকেল 5টা বাজতে না বাজতেই কোনো অদৃশ্য টানে বাগানে ছোটে ও। জোর করে আটকে রাখতে গেলে ওর চোখ মুখের হাবভাবে একটা পরিবর্তন দেখা দেয়। ওইটুকু মেয়ের হাত পায়ে এত জোর চলে আসে যে ধাক্কা মেরে পালিয়ে যায় বাগানে। মাসখানেক ধরে চলতেই থাকে এটা। তবে কি কোনো শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাবে ওকে? থাক, এতদিন যখন গেল তখন তিয়ার জন্মদিনের পরেই নিয়ে যাবে ওকে ডাক্তারের কাছে। এমনিতেই আজকাল ডাক্তারের কাছে যাওয়া অনেক হ্যাপা। অমুক পরীক্ষা টেস্ট পরপর চলতেই থাকে। এর মাঝে তিয়ার মুখে মাঝে মাঝে হিয়ার নামটা শোনে রঞ্জা। স্কুলেও ওই নামে কোনো বান্ধবী নেই ওর। আর দিন 2 বাদেই ওর জন্মদিন। তাই নিয়ে রঞ্জা আর গৌরব মিলে কত কেনাকাটা করছে। কিন্তু তিয়ার মন খারাপ, কারণ ওর বান্ধবী হিয়া বেশি ভিড় লোকজন পছন্দ করে না, তাই আসতে পারবে না ওর জন্মদিনে। দেখতে দেখতে জন্মদিন উপস্থিত হয়। বেলুন, রিবন, মোমবাতি দিয়ে হলঘরটা সুন্দর করে সাজানো হয়েছে। পায়েসের মিষ্টি গন্ধে চারদিক ভরপুর। সন্ধ্যা হতে না হতেই রথিনবাবু, সুমিত্রা দেবী চলে আসেন। একে একে চলে আসে তিয়ার প্লে স্কুলের বন্ধুরা। টেবিলের ওপরে সাজানো হয় সুদৃশ্য কেক। সকলের মুখে হাসি, কিন্তু প্রিয় বান্ধবী হিয়াকে কাছে না পেয়ে একরাশ মন খারাপ নিয়ে কেকের বাতিতে ফু দেয় তিয়া। সাথে সাথেই ঘরের আলো নিভে যায়। কেউ যেন ফিসফিসিয়ে বলে ওঠে, হ্যাপি বার্থডে আমার প্রিয় বন্ধু। হিয়া, কোথায় তুই? জানতাম তুই আসবি। আমার মন খারাপ সহ্য করতে পারবি না তুই। আজ এই কেকের প্রথম অংশটা আমি তোকেই দেব। দাঁড়া, কোথাও পালাবি না। জানি ভিড়ে তোর দম বন্ধ লাগে, কিন্তু তবুও আমার জন্য, তিয়া বলে। মোমবাতির আবঝা আলোয় সবাই দেখে একটা প্রতিবিম্ব সরে যায়। অনেকটা তিয়ারই মতো দেখতে একটা বাচ্চা মেয়ে। চোখের পলক ফেলতে না ফেলতেই ইলেকট্রিক চলে আসে। উজ্জ্বল আলোয় ভরে যায় চারদিক। সাথে সাথেই অজ্ঞান হয়ে যায় তিয়া। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফেরে ওর। ঘটনার আকস্মিকতায় অতিথিরা বিদায় নেন। গৌরব আর রঞ্জা হতবাক, হচ্ছেটা কি ওদের সাথে? রথিনবাবু এবার নীরবতা ভেঙে বলেন, সব আমাদের দোষ, তোমরা আমাদের ক্ষমা করো বৌমা। সেদিন আমরা বাড়ি ছিলাম না, সেই সুযোগে হিয়া যে তিয়ার সাথে বন্ধু পাতিয়ে বসবে সেটা আমরা দুঃস্বপ্নেও ভাবিনি। আসলে প্রায় সমবয়সী দেখে ও লোভটা সামলাতে পারেনি। ওইটুকু বাচ্চা, ওরও তো ইচ্ছে হয় খেলাধুলো করতে, তাই। কে এই হিয়া? আপনারা কি ওকে চিনতেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না, গৌরব জিজ্ঞাসা করে। আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে সুমিত্রা দেবী বলেন, বছর 4 হিয়া ছিল আমাদের প্রাণের প্রিয় নাতনি।
আমাদের একমাত্র ছেলে আর বৌমা অফিসে বেরিয়ে যাবার পর ওকে নিয়েই দিন কাটতো আমাদের। স্কুল থেকে ফিরে ওর সমস্ত বায়না ছিল আমাদের কাছে। কিন্তু গোলমাল বাঁধল ওরা যখন বিদেশে চলে যাবে বলে ঠিক করলো। হিয়ার একদম ইচ্ছে ছিল না ওদেশে যাবার, কিন্তু ওরা ওকে জোর করত। তবে ছোট থেকেই ওর উপর কিছু চাপিয়ে দেওয়া যেত না। বড্ড জেদি ছিল আমাদের হিয়া দিদি ভাই। তারপর এলো সেই কালো দিনটা। কি হয়েছিল মাসিমা সেদিন? আপনি আস্তে আস্তে বলুন। রঞ্জা সুমিত্রার দিকে জলের গ্লাস এগিয়ে দিয়ে বলে। একটু চুমুক দিয়ে উনি বলতে থাকেন, হিয়ার কোনো কথা শোনেনি খোকা আর বৌমা। জোর করে নিয়ে যাবে বলেই ঠিক করেছিল। সেই মতো গোছগাছ চলছিল। যাবার দিন দুই আগে ওর ধুম জ্বর এলো। সেই অবস্থায় বিছানা থেকে উঠে বাগানের দোলনায় চাপতে গিয়ে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে সব শেষ। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচাতে পারেনি। ব্রেন ডেথ হয়ে গিয়েছিল। ওর অঙ্গগুলো সব দান করে দেওয়া হয়। আমরা চেয়েছিলাম আমাদের নাতনি এভাবেই বেঁচে থাক, আরও অনেক বাচ্চাদের মধ্যে। গত মাসের 15 তারিখ ছিল ওর জন্মদিন। চলে যাবার পর থেকে ওই দিনটাই আমরা বেলুর মঠ যাই। কিছু বাচ্চাদের হাতে নতুন জামা কাপড় তুলে দিই। খোকা আর বৌমাও পুরো ঘটনার জন্য আমাদের দায়ী করে মুখ ফিরিয়ে নিয়েছে। তোমরাও চাইলে এখান থেকে চলে যেতে পারো, আমরা বাধা দেব না। তিয়াকে দেখে আমাদের নাতনির কথা খুব মনে হতো, তাই বলে ওর কোনো ক্ষতি আমরা চাই না। শেষ বয়সে হিয়ার প্রতিবিম্বর স্মৃতিটুকু নিয়েই কাটিয়ে দেব আমরা। সারা ঘরে তখন পিন পড়ার নিস্তব্ধতা। কতক্ষণ এইভাবে কেটেছে কেউ জানে না। তিয়া কখন আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে পড়েছে কেউ খেয়াল করেনি। ওরা হুঁশ ফেরে ওর গলার আওয়াজে। তোমরা চিন্তা করো না গো, হিয়া আমাকে কথা দিয়েছে আর কখনো আমার কাছে আসবে না। আর আমিও এই দাদু দিদানকে ছেড়ে কোথাও যাব না। নাও এবার কেক খাও, আমি আর কোনো দুষ্টুমি করব না, প্রমিস। ওকে কাছে নিয়ে আদরে আদরে ভরিয়ে দেন বৃদ্ধ বৃদ্ধা। তারপর নিজেদের ঘরে ফিরে যান। রাত তখন অনেক গভীর। ছেলে বৌমার ঘরে রাখা বাক্স থেকে একটা ছবি বার করেন দুই বুড়ো বুড়ি। ছবিতে হিয়ার মুখটা যেন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। কি বলতে চায় ও? নিশ্চয়ই ও বলছে ওর কথা আর না ভেবে তিয়াকে নিয়েই ভালো থাকতে। দক্ষিণে জানলা দিয়ে কৃষ্ণচূড়া গাছটার দিকে চোখ চলে যায় ওনাদের। হালকা বাতাসে টানানো দোলনাটা নড়ে ওঠে। ফিসফিসিয়ে কেউ যেন বলে, ভালো আছি, ভালো থেকো তোমরাও। গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।